যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সিতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে 40। জরুরি অবস্থা। বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকা সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রে 1.5 কোটি ডোজেরও বেশি নষ্ট করার অভিযোগ। মেলেনি সুস্পষ্ট কারণ, সংখ্যা আরও বেশি হওয়ার শঙ্কা। এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে হোয়াটসঅ্যাপকে 26 কোটি 60 লাখ ডলার জরিমানা আয়ারল্যান্ডের। আপিল করবে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে আকস্মিক বন্যায় অন্তত 46 জন মারা গেছে। স্থানীয় সময় বুধবার রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে দেশটির পূর্ব উপকূলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো বাংলাদেশি। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। মাত্র 6 ঘন্টার বৃষ্টি, বুধবার রাতের আধারে ভয়াবহ দুর্যোগ নেমে আসে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে। নিউ ইয়র্কের সাবওয়ে, বিমানবন্দর, রাস্তাঘাট, বাড়িঘর সবকিছু পানিতে তলিয়ে যায়। একই পরিস্থিতি পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউ জার্সিতেও। আকস্মিক বন্যায় নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় প্রাণ হারিয়েছেন অনেকে। দুটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশের ইতিহাসে অন্তত 250 বছরে এমন বন্যা পরিস্থিতি দেখেনি কেউ। উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করেন পূর্ব উপকূলীয় অঞ্চলে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এসব এলাকার হাজার হাজার বাংলাদেশিও। আমার বাসার বেসমেন্টে পুরো পানি ছিল, কোমর পর্যন্ত পানি ছিল, আমার সবকিছু নষ্ট হয়ে গেছে। এদিকে হারিকেন আইডার প্রভাবে সৃষ্ট বন্যায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গেল রোববার লুইজিয়ানায় আঘাত হানা শক্তিশালী 4 মাত্রার হারিকেনটি দুর্বল হয়ে বুধবার রাতে যুক্তরাষ্ট্র অতিক্রম করে। বৃহস্পতিবার ভোরেই স্বাভাবিক হয়েছে আবহাওয়া, কিন্তু বুধবার রাতে কয়েক ঘন্টার বৃষ্টির তাণ্ডবের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা এখনও স্মরণ করে গা শিউরে উঠছে অনেকের। এমনটাই বলছেন এই অঞ্চলের মানুষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, আপনাকে ধন্যবাদ। প্রায় 3 দিন পরে আইডা যে আবার এই পূর্ব উপকূলে যে আঘাত হানবে, এটি কিন্তু তেমনভাবে বলা যায় যে আবহাওয়া দফতর কিন্তু আগে পূর্বাভাস দেয়নি। আপনি জানেন জেনিফার, যে আইডা যখন লুইজিয়ানায় হামলে পড়েছিল তার আগে 1-2 দিন আগে থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি ছিল স্থানীয় প্রশাসনের, ব্যাপক প্রস্তুতি ছিল ফেডারেল গভর্নমেন্টের, ব্যাপক প্রস্তুতি ছিল। প্রেসিডেন্ট জো বাইডেন তিনি সবাইকে সতর্ক করেছিলেন। একটিকে বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে লুইজিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় হারিকেন। এবং আজকে যে 3 দিন পরে যে এই ঝড়টি আবার নিউ ইয়র্কের উপর দিয়ে বয়ে যাবে এবং নিউ ইয়র্ককে ভাসিয়ে দিয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। এবং আমার রিপোর্টে আমি বলেছি যে যুক্তরাষ্ট্রের যেহেতু বয়স 246 বছর, 250 বছরের ইতিহাসে এমনটি ঘটেনি, কিন্তু এখানকার গণমাধ্যম কিন্তু বলছে 500 বছরের কথা। অর্থাৎ 500 বছরের মধ্যে এত বৃষ্টিপাত নিউ ইয়র্কের মানুষ কিংবা এই যে পূর্ব উপকূলীয় অঞ্চল, যেটি আটলান্টিক সাগরের পারে, মহাসাগরের পারে অবস্থিত যেসব অঙ্গরাজ্য আছে, সেই অঙ্গরাজ্য কেউ কোনোদিন দেখেনি। মাত্র 6 ঘন্টার যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের মধ্যে নিউ ইয়র্কের বেশিরভাগ অঞ্চল, নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া সহ বিভিন্ন স্থানের অসংখ্য জায়গা কিন্তু তলিয়ে গেছে। এবং এই ঘটনাটি ঘটেছে তখন যখন মানুষ ঘুমন্ত ছিল, আর রাতের বেলায় এই গভীর রাতেই আসলে এই বন্যাটি হয়েছে। এবং বিশেষ করে এখানকার বাড়ি ঘরের মধ্যে কিন্তু বেসমেন্টে, অর্থাৎ যে একতলা তার নিচেও কিন্তু একটি ঘর থাকে এখানকার বাড়ি ঘরে, সেই বেসমেন্টে পানি ঢুকে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। নিউ জার্সিতে একটি ভবন ধসে পড়েছে বৃষ্টির তোড়ে। সেই সব নানান কারণেই কয়েকটি অঙ্গরাজ্যে আসলে মৃতের সংখ্যা এখন 46-এ দাঁড়িয়েছে জেনিফার, যেটি আপনি বলছিলেন। তো এই অবস্থায় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এখন আবহাওয়া ভালো, আবহাওয়া তেমন খারাপ নেই, কিন্তু যে বন্যা পরবর্তী যে অবস্থা সেটি এখন কাটিয়ে ওঠার সংগ্রাম
সংগ্রামে লিপ্ত রয়েছে নিউ ইয়র্কের মানুষ এবং স্থানীয় প্রশাসন তারা কিন্তু জোর প্রস্তুতি, তারা নানান রকম সহায়তা দিচ্ছে মানুষজনদেরকে। ইতিমধ্যে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা দেখেছি যেসব জায়গায় বাংলাদেশি অধ্যুষিত যে জামাইকা অঞ্চল, সেই জামাইকা অঞ্চলেও একটি বাড়ির বেসমেন্টে 2 জন মারা গেছেন। সেই সব জায়গায় বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন, খাবার তুলে দিচ্ছেন মানুষের কাছ থেকে। এই অঞ্চলে কিন্তু লাখ লাখ বাংলাদেশি বসবাস করেন। সেই সব লাখ লাখ বাংলাদেশিদের মধ্যে অনেকেরই নিজেদের বাড়ি আছে, অনেকেই বাড়ি ঘরে বসবাস করেন, ভাড়া থাকেন। সেই সব অসংখ্য মানুষ, সেটি কয়েক হাজার হবে, সেই কয়েক হাজার বাংলাদেশি কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও প্রাণহানির কোনো ঘটনা বাংলাদেশিদের ক্ষেত্রে ঘটেনি, কিন্তু সারাদিন গুজব ছিল যে প্রাণহানি, বাংলাদেশিদের মধ্যে প্রাণহানি ঘটেছে এই বন্যায়, এরকম একটি গুজব কিন্তু নিউ ইয়র্ক শহরে ভাসছিল। কিন্তু শেষমেশ আমাদের সেই প্রাণহানির মতো দুঃখজনক খবর শুনতে হয়নি, তবে অনেক বাংলাদেশিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এটি তারা বলছেন। এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেটি বলা যাচ্ছে না, কিন্তু প্রায় 4 ফিট বৃষ্টি হয়েছে ঘন্টায়। এই বৃষ্টিতে যত ধরনের অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে, বাড়ি আছে, রাস্তা আছে, বিমানবন্দর, সাবওয়ে স্টেশন, সব জায়গা কিন্তু বন্ধ হয়ে গেছে। সাবওয়ে ট্রেন, যে পাতালে যে সাবওয়ে ট্রেন চলে, সেই ট্রেনে বৃষ্টির পানি ঢুকে একেবারে ভেসে গেছে এবং সেখান থেকে পুলিশ এবং উদ্ধারকর্মীরা 800 মানুষকে উদ্ধার করেছে। বিভিন্ন স্থানে গাছ উপরে পড়েছে, গাড়ির উপরে পড়েছে, গাড়ি আমরা দেখতে পেয়েছি যে পানিতে ভাসছে। সব কিছু মিলিয়ে একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই আবহাওয়া মোকাবেলা করেছে কয়েক ঘন্টায় যুক্তরাষ্ট্রের মানুষ। যদিও এখন বিভিন্ন স্থান থেকে কিন্তু বন্যার পানি সরে গেছে, আবহাওয়াও এখন চমৎকার রয়েছে। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় বৃষ্টিপাতের ফলে যে বন্যা সৃষ্টি, সেই বন্যার সর্বশেষ খবর। জেনিফার, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেন। কাতালোনিয়ার উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতে ব্যাহত হচ্ছে জনজীবন। ডুবে গেছে অসংখ্য বাড়িঘর, তলিয়ে গেছে রাস্তাঘাট। পানিবন্দীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি উদ্ধার কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এখনও স্বাভাবিক হয়নি স্পেনের বন্যা পরিস্থিতি। ভেসে গেছে স্পেনের কাতালোনিয়ার একাংশ। উত্তর পূর্বাঞ্চলীয় আলকানার উপকূলে তুমুল বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ডুবে গেছে অসংখ্য বাড়িঘর। পানিবন্দীদের দুর্ভোগ এখনও চরমে। ঘরবাড়ি ডুবে গেছে। এই আকস্মিক বন্যায় সব হারিয়েছি। এখন কি করব বুঝে উঠতে পারছি না। এদিকে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি জলাবদ্ধতায় যান চলাচলে ব্যাঘাত ঘটছে। এছাড়া ধসে পড়েছে বেশ কয়েকটি সংযোগ সড়কও। এরই মধ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। তবে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এদিকে স্পেনের মাদ্রিদ সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে মাদ্রিদ ও তলেদোর রেল যোগাযোগ ব্যাহত হয় বলে জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। জান্নাতুল সাদিয়া। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে 26 কোটি 60 লাখ ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ড সরকার। তবে এটি সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ আখ্যা দিয়ে আপিলের কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যম ফেসবুকের মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ বেশ পুরানো। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য আদান প্রদানের প্রমাণ পেয়েছে আয়ারল্যান্ডও। তদন্তে গ্রাহকের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ প্রমাণের পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপকে 22 কোটি 50 লাখ ইউরো বা 26 কোটি 60 লাখ ডলার জরিমানা করেছে দেশটির ব্যক্তিগত গোপনীয়তা পর্যবেক্ষণকারী সংস্থা। গোটা ইউরোপীয় ইউনিয়নের ফেসবুকের গোপনীয়তা নিয়ন্ত্রক ও আয়ারল্যান্ডের তথ্য গোপনীয়তা বিষয়ক কমিশনার ডিপিসি জানায় 2018 সালের ইইউর স্বচ্ছতা নিয়ে তথ্য বিষয় যে নিয়মকানুন রয়েছে সে অনুযায়ী হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে 2018 সালের ইউর নীতিমালা অনুযায়ী ওই ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রাহকদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ দাবি করেন মেসেজিং প্ল্যাটফর্মটির একজন মুখপাত্র। আইরিশ কর্তৃপক্ষের জরিমানাকে অবান্তর বলেও দাবি করেন তিনি। এই সিদ্ধান্তের ব্যাপারে আপিল করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
গত বছর ডিসেম্বর পর্যন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে তদন্ত চালায় ডিপিসি। ওমর ইনান, সময় সংবাদ। দেশের অনেক দেশ যখন কোভিড টিকার সংকটে ভুগছে, তখন যুক্তরাষ্ট্র 1.5 কোটিরও বেশি ডোজ টিকা ফেলে দিয়েছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের আরেকটি প্রতিবেদন। বিশ্বের অনেক দেশেই পর্যাপ্ত টিকার অভাবে ব্যাহত হচ্ছে টিকাদান কর্মসূচি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অন্তত 1.5 কোটি ডোজ টিকা নষ্টের অভিযোগ উঠেছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী এসব টিকা সরবরাহ করা যেত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ 4টি ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান প্রত্যেকে 10 লাখের বেশি ডোজ নষ্ট করেছে। এর মধ্যে ওয়ালগ্রিন সবচেয়ে বেশি 20,60,000, সিবিএস 20,30,000, ওয়ালমার্ট 10,60,000 ও রাইডেট 10,01,000 ডোজ নষ্ট করেছে। এখন পর্যন্ত সুস্পষ্ট কারণ উল্লেখ করা না হলেও টিকা গ্রহীতার অভাব, মেয়াদ উত্তীর্ণ, সঠিক সংরক্ষণ আর ব্যবহার উপযোগী না হওয়ার কারণে এই বিপুল সংখ্যক টিকা ফেলে দেওয়া হতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার ইতালিতেও করোনার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। দেশটিতে এখন পর্যন্ত 70% বেশি মানুষ টিকার আওতায় এসেছে এবং সেপ্টেম্বরের মধ্যে 80% মানুষ 2 ডোজ ভ্যাকসিনের আওতায় আসার কথা রয়েছে। বিস্তারিত ভেনিস সহকর্মী মাকসুদ রহমানের রিপোর্টে। ইতালিতে করোনা পরিস্থিতি বিবেচনায় 3য় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন। তবে 2য় ডোজ গ্রহণ করার 8 মাস পর 3য় টিকা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। 2রা সেপ্টেম্বর বুধবার এক সাংবাদিক সম্মেলনে গ্রিন পাস, করোনা নিয়ন্ত্রণ, 3য় ডোজের ভ্যাকসিন ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা সহ নানা বিষয় নিয়ে কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি ও তার মন্ত্রিসভার সদস্যরা। দেশটিতে এখন পর্যন্ত 70% মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। সেপ্টেম্বরের শেষ নাগাদ তা 80% গিয়ে দাঁড়াবে। এদিকে স্কুল পর্যায়ে 91% মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে। 13 সেপ্টেম্বর খুলে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর আগে করোনার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নেয় ইসরায়েল, ইংল্যান্ড, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আগামী 26শে সেপ্টেম্বর জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে পারে আর কোন দলটি বা আছে জনপ্রিয়তার শীর্ষে, তার বিস্তারিত থাকছে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্টে। গোটা জার্মানিতেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সাধারণ জনগণের জল্পনা কল্পনায় শুধু একটাই ভাবনা, কে হবেন জার্মানির নতুন চ্যান্সেলর, কোন দলটি বা গঠন করবে সরকার। এসব প্রশ্ন ভাসছে দেশটির বাতাসে। সময় যতই এগুচ্ছে ততই ভোটে অংশ নিতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে স্নায়ুযুদ্ধ। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দলের জনপ্রিয়তা কমেছে বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে। দলটির পক্ষ থেকে এবার চ্যান্সেলর পদে লড়ছেন নর্থ রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের বর্তমান মিনিস্টার প্রেসিডেন্ট আরমিন লাশেট। সব মিলিয়ে দলটির জনপ্রিয়তা মাত্র 20%। তবে 25% নিয়ে এই মুহূর্তে শীর্ষে অবস্থান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডির। দলটি থেকে আগামী চ্যান্সেলর পদে বর্তমান ভাইস চ্যান্সেলর ওলাফ শলসের সম্ভাবনা দেখছেন দলটির নেতা কর্মীরা। অ্যাঙ্গেলা ম্যার্কেল করোনাকালে কেমন দেশ পরিচালনা করেছে আমরা তা জানি। তিনি যদি ভালো কিছু করে থাকেন তাতে আমাদেরও অংশীদারিত্ব আছে। তবে আমরা এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে জরিপে 16% সবুজ দলের হলেও চোখ রাঙাচ্ছে এফডিপি কিংবা দেশটির কট্টরপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড। আমার এই বয়সে অনেক দলই দেখেছি, তবে করোনাকালে কয়েকজন সাংসদের অসততাও দেখেছে। বিশ্বে জার্মানির অবস্থান আরও শক্ত করতে এই মুহূর্তে চ্যান্সেলর পদে অভিজ্ঞ একজনকে দরকার। তবে বিশ্ব রাজনীতিতে অবদান রাখার পাশাপাশি অভ্যন্তরীণ নানা সংকট সমাধানে এমন কয়েকটি দল জোটবদ্ধ হয়ে আগামীতে সরকার গঠন হবে, এমনটাই প্রত্যাশা দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের। আগামী মাসে অনুষ্ঠিতব্য জার্মানির জাতীয় নির্বাচনে জার্মান রাজনৈতিক দলগুলোর সবগুলোর চাওয়া একক সংখ্যাগরিষ্ঠতা। আর 27শে সেপ্টেম্বর জানা যাবে কোন দল আসলে সরকার গঠন করতে যাচ্ছে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে গর্ভধারণের 6 সপ্তাহের বেশি পার হওয়ার পর গর্ভপাত নিষিদ্ধ সংক্রান্ত নতুন আইনের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে এই আইনটি বাধা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের গর্ভপাত বিরোধী নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গর্ভধারণের 6 সপ্তাহের বেশি পেরিয়ে গেলে গর্ভপাত নিষিদ্ধ সংক্রান্ত এই আইনের বিরোধিতা করে প্রেসিডেন্ট আরও বলেন, এতে তার সরকার নারীদের সাংবিধানিক অধিকার রক্ষার অঙ্গীকার পূরণে ব্যর্থ হবে এবং নারীরা স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান বলেছে, গর্ভপাত নিষিদ্ধের আইনকে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে বিভিন্ন চিকিৎসক ও নারী অধিকার সংস্থাও এর তীব্র সমালোচনা করেছেন। এদিকে সুপ্রিম কোর্ট টেক্সাসের গর্ভপাত নিষিদ্ধের আইনকে বহাল রেখেছে। বৃহস্পতিবার গর্ভপাতের পক্ষে করা এক জরুরি আপিলকে 5-4 ভোটের ব্যবধানে খারিজ করে দিয়েছে আদালত। এর ফলে টেক্সাসের বেশিরভাগ নারী গর্ভপাতের অধিকার হারাবে। এর আগে গেল মে মাসে টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট তার রাজ্যে গর্ভপাত নিষিদ্ধকরণের এই আইনটিতে স্বাক্ষর করেন। লস্কর আল মামুন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। 80 বছর পর শ্রীলঙ্কায় হাতির যমজ শাবক। চলতি সপ্তাহে জন্ম নেওয়া শাবক দুটি সুস্থ আছে। তাদেরকে রাখা হয়েছে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে। অনেক প্রাণীর একসঙ্গে একাধিক শাবক প্রসব করার ঘটনা নিয়মিতই দেখা যায়, তবে হাতির ক্ষেত্রে এটি একটু ব্যতিক্রম। সেই বিরল ঘটনার আবারও সাক্ষী হলো শ্রীলঙ্কা। মঙ্গলবার দেশটির পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে সুরাঙ্গি নামের এক হাতি যমজ শাবকের জন্ম দিয়েছে। মা ও জন্ম নেওয়া পুরুষ শাবক দুটি সুস্থ আছে বলে জানিয়েছে অরফানেজ কর্তৃপক্ষ। তবে শাবক দুটি আকারে ছোট হয় তাদের প্রতি বাড়তি নজর দেওয়া হচ্ছে। এর আগে দেশটিতে 1941 সালে হাতির যমজ শাবকের জন্ম হয়েছিল। ঠিকানাবিহীন হাতিদের আশ্রয় দিতে 1975 সালে গড়ে তোলা হয় পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। বর্তমানে এখানে 80টির বেশি হাতির বসবাস। পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় স্থান এটি, তবে মহামারী করোনার কারণে বর্তমানে বন্ধ আছে পর্যটন কেন্দ্রটি। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কায় হাতিকে পবিত্র প্রাণী মনে করা হয়। হাতি রক্ষায় কঠোর আইনও করেছে সরকার। দেশটির সরকারি তথ্য মতে শ্রীলঙ্কায় বর্তমানে বন্য হাতি রয়েছে প্রায় 7,500। এছাড়া ব্যক্তিগতভাবে পোষা হাতির সংখ্যা 200। রাহানুল রানা, সময় সংবাদ। সম্প্রতি ভেনিসের একটি র্যাম্প শোতে ঘটে গেছে মজার ঘটনা। নামকরা ব্র্যান্ড ডলসে অ্যান্ড গাব্বানার এই ফ্যাশন শোটি হচ্ছিল খোলা আকাশের নিচে। আর শো চলাকালে হঠাৎ করেই শিলাবৃষ্টি শুরু হলে বিপাকে পড়েন দর্শক ও তারকারা। মজার এই ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভেনিসের জনপ্রিয় ব্র্যান্ড ডলস অ্যান্ড গাব্বানা সম্প্রতি এর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এবার জনপ্রিয় বেশ কিছু তারকা সহ র্যাম্পে হাঁটেন 110 জন মডেল। খোলা আকাশের নিচে র্যাম্পে হাঁটার এক পর্যায়ে হঠাৎই শুরু হয় শিলাবৃষ্টি, আর তাতে বিপাকে পড়েন দর্শক ও তারকারা। এ সময় কেউ কেউ মাথায় হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, কেউ বা বুঝতে চেষ্টা করেন কি ঘটছে। মজার এই ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিলাবৃষ্টিতে ভিজে একাকার দর্শকরা ছোটাছুটি করতে থাকেন আশপাশে। তবে তারকারা প্রচণ্ড বাতাস ও শিলাবৃষ্টির মাঝেই র্যাম্প ওয়াক শেষ করেন। অবশ্য শিলাবৃষ্টির মাঝে তারকাদের এমন স্বতঃস্ফূর্ত হাঁটাকে সাধুবাদ জানিয়েছেন আয়োজকরা। জিনিয়া শেখ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪র্থ শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলন চলছে লস এঞ্জেলেসে। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন। জেনিফার, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে একটি শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সেখানে আমি রয়েছে এই মুহূর্তে। সংবাদ সম্মেলনটিতে এবারের ৪র্থ শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্টের বিভিন্ন সময়সূচি এবং বিভিন্ন দিক নিয়ে তারা সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন। তো এই মুহূর্তে আমি সেখানে রয়েছি। আপনার মাধ্যমে জেনিফার জানিয়ে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে প্রতি বছর শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং এটি ৪র্থ
চতুর্থ পর্ব, যদিও হিসেব মতে পঞ্চম পর্ব হওয়ার কথা, কিন্তু গত বছর কোভিড-19-এর কারণে সেটি সম্ভব হয়নি। তাই এবছরের আয়োজন আরেকটু ব্যাপকভাবে করা হচ্ছে, এমনটাই জানিয়েছে আয়োজকরা। আমি এই মুহূর্তে রয়েছি, এই যে সংবাদ সম্মেলন চলছে সেখানে। এই মুহূর্তে আমি সংবাদ সম্মেলনে পেয়েছি বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক, তিনি হচ্ছেন সাজ্জাদুল আলম ববি। আমি এখন কথা বলবো এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক এবং তিনি আসছেন বাংলাদেশ থেকে। সাজ্জাদুল আলম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো প্রতি বছর এই ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজনে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, এবারও আপনি এসছেন, তো আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে রয়েছেন। বিদেশের মাটিতে বাংলাদেশের যে ক্রিকেট এবং তাও আবার শেখ কামালের নামে এই ক্রিকেট আয়োজক সম্পর্কে আপনার কি অভিমত? প্রথমেই বলে নিতে হয় যে এটা ইউএসএ ইন্টার লিগের 12টা টিম নিয়ে এবার হচ্ছে, অন্যান্যবার 10টা 8টা টিম ছিল। সবচেয়ে বড় জিনিস হলো যে ইউনাইটেড স্টেটসের মতন যেখানে ক্রিকেট মেজর কোনো খেলা না, বাট তবুও এখানে অনেক পপুলার গেমটা, এবং সেইখানে আমাদের বাংলাদেশে কয়েকজন মিলে এখানে, বিশেষ করে আমার ডক্টর রবির কথা বলতে হয়, তিনি এরকম একটা প্রত্যেক বছরে আয়োজন করে চলেছেন, এটা অভূতপূর্ব কথা। এবার বাংলাদেশের 50 বছর বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী, সেই সময় এই টুর্নামেন্টটা হচ্ছে শেখ কামালের নামে। শেখ কামাল জানেন সবাই, আমাদের একজন কিংবদন্তি ক্রীড়া সংগঠক, নিজে খেলোয়াড় ছিলেন, তার নামে হচ্ছে এটা একটা বিশাল একটা আয়োজন। আমার কাছে, আমি এটার সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে সত্যি গর্বিত এবং আনন্দিত, এবং বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পর্যায় থেকে আমি এই টুর্নামেন্টটাকে সাফল্য দেখতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাজ্জাদুল আলম। জেনিফার, আপনি শুনছিলেন এতক্ষণ যে বাংলাদেশ থেকে ক্রিকেট বোর্ডের পরিচালক জনাব সাজ্জাদুল আলম বলছিলেন এই আয়োজন নিয়ে। এখন আমি কথা বলতে চাচ্ছি এই আয়োজনটি দেওয়ার উদ্যোগে প্রতি বছর করে থাকে। এই আয়োজনের মূল সমন্বয়কারী অর্থাৎ প্রধান সমন্বয়কারী বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ডাক্তার রবি আলম। আপনার কাছে জানতে চাচ্ছি ডাক্তার রবি আলম, আপনি যদি একটু এই আয়োজন সম্পর্কে, এবারের চতুর্থ শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন যে কীভাবে এই আয়োজনটা হবে এবং কারা ইতিমধ্যে থাকবে, কীভাবে খেলাটি অংশগ্রহণ করবে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই টিভিকে এবং মামুনকে, আপনাকে। আমি ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে বাংলাদেশের সকল শ্রোতা এবং বিশেষ করে সবাই টিভির সকল শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি লস অ্যাঞ্জেলেস তথা হলিউডের পক্ষ। আমি ডক্টর রবি আলম, আমাদের বাংলাদেশের কিংবদন্তির পুত্র, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল ভাই। জেনে থাকেন শেখ কামাল ভাই হচ্ছেন একজন ক্রীড়া সংগঠক, ওনার জীবনে ওনার যে প্যাশন ছিল ক্রীড়া এবং স্পোর্টস, সেই সাথে আমাদের সংস্কৃতি, উনি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে যে অবদান রেখেছেন সেটাকে আমি দেশের বাইরে, বাংলাদেশের বাইরে এবং মেইন স্ট্রিম আমেরিকাতে তথা পরে আমরা আরও ইউরোপে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেব। আমি শুরু করি 2017 সালে ওয়েস্টার্ন রিজনাল শেখ কামাল টুর্নামেন্ট নামে। ওটা 2017-তে হয়, 2018-তে হয়, 19 হয়। গত বছর করোনাকালীন সময় 2020-এ আমরা ওইটা ক্যান্সেল করতে হয়। এবার আয়োজনটা একটু বড় পরিসরে, এবার হচ্ছে গিয়ে সম্পূর্ণ ইউএসএ জুড়ে ইউএসএ ইন্টারলিগ ক্রিকেট টুর্নামেন্ট শেখ কামাল ট্রফি নামে ওনারা আমাদেরকে সম্মান করেন, যেটা ইউএসএতে ইন্টারলিগ ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে সবচেয়ে বড়। এখানে 12টি টিম অংশগ্রহণ করছেন, হোস্ট হচ্ছেন আমাদের সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এখানে 4টা মাঠে একই সময় 4টা খেলা হবে, সকালে 4টা বিকেলে 4টা। আর টিমগুলো সম্পর্কে আমি বলি, এখানে টিম আসছেন ইস্ট কোস্ট থেকে, আটলান্টা জর্জিয়া থেকে একটা টিম আসছেন, ম্যারিল্যান্ড ওয়াশিংটন স্টেট থেকে একটা টিম আসছেন, ম্যাসাচুসেটস থেকে টিম আসছেন। ডাক্তার রবি আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জেনিফার, শুনছিলেন প্রধান সমন্বয়কারী ডাক্তার রবি আলম বলছিলেন এই ক্রিকেট আয়োজনের সবশেষ এখানে 12টি টিম অংশগ্রহণ করবে। উডলি ক্রিকেট গ্রাউন্ডে এই খেলাটি হবে। তো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জেনিফার, জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সিতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে 40। জরুরি অবস্থা জারি, ক্ষতিগ্রস্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রে 1.5 কোটি ডোজেরও বেশি নষ্ট করার অভিযোগ। মেলেনি সুস্পষ্ট কারণ, সংখ্যা আরও বেশি হওয়ার শঙ্কা। এবং আফগানিস্তানে তালেবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা হতে পারে আজ। 4 জন মন্ত্রীর নাম ঘোষণা। নারীদের অন্তর্ভুক্তির দাবিতে হেরাতে বিক্ষোভ।
এই ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকুন সময়ে।